দক্ষিণবঙ্গের হাঁসফাঁস গরমে প্রাণ ওষ্ঠাগত। নাগরিক জীবনের ক্লান্তি প্রতিদিনের স্ট্রেস বাড়িয়ে দিচ্ছে। মনটা পালাই পালাই করছে, ইচ্ছে করছে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে, কিন্তু কোথায়? যদি বলি ডুয়ার্স, দূরে পাহাড়ের কোলে মেঘের ছোটাছুটি, নদীতে পা ডুবিয়ে হাঁটা, জঙ্গল থ্রিল, ময়ূরের ডাক। সারাদিন পাখির কিচিরমিচির, আর সবুজ চা বাগানের মধ্যে রাত্রিবাস। কিন্তু আজ যে ডুয়ার্সের গল্প বলবো, সেখানে বেশি ভিড় পাবেন না, থাকবে না জঙ্গল সাফারি, এ এক অন্য ডুয়ার্স। কিছুটা অচেনা, তিনটে অফবিট ডেস্টিনেশন দিয়ে সাজানো আজ আমাদের ডুয়ার্সের গল্প, যেখানে তোমার জন্য আমরা নিয়ে এসেছি একটা 4 রাত 5 দিনের আস্ত রেডিমেড ট্যুর প্ল্যান। তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, প্ল্যানটা সাজানোর আগে শেষ পর্যন্ত দেখতে হবে এই পুরো পর্বটা। আমরা এবারের পশ্চিম ডুয়ার্স ট্রিপটা করছি পুরোটাই নিজেদের গাড়িতে, কিন্তু তোমরা কিন্তু চাইলে অনায়াসে এই জায়গাগুলো ট্রেনে করে এসেও প্ল্যান করতে পারো। আমাদের এবারের ডুয়ার্স ট্যুর প্ল্যানটা আমরা শুরু করব ডামডিম থেকে। যারা কলকাতা বা শহরতলি থেকে যাওয়ার প্ল্যান করবে, তারা শিয়ালদা থেকে রাত 8:30টার 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে নাও। পরদিন সকাল 9:30 নাগাদ নিউমাল জাংশন পৌঁছে যাবে ট্রেন। আর হাওড়া থেকে 12345 সরাইঘাট এক্সপ্রেস বিকেল 4:05 ছেড়ে ভোর রাতে নিউ জলপাইগুড়ি ঢুকে যায়। টাইমিংয়ের দিক থেকে এই দুটো ট্রেনই সেরা বিকল্প। জার্নির প্রথম রাতটা ট্রেনে কাটিয়ে সকাল সকাল ঘুম ভাঙতেই জানালার ওপারে উত্তরবঙ্গের সবুজ সিনারি। দ্বিতীয় সকালে নিউমাল জাংশন থেকে ডামডিম পৌঁছানোর জন্য আলাদা করে গাড়ি ভাড়া করার প্রয়োজন নেই, কারণ দূরত্বটা মাত্র 6.5 কিলোমিটার। শেয়ার গাড়িতে মাত্র 30 টাকা ভাড়ায় ডামডিম পৌঁছানো যায়। এছাড়া তোমরা টোটো রিজার্ভ করেও 150 টাকায় ডামডিম পৌঁছে যাবে। তবে যারা নিউ জলপাইগুড়ি থেকে আসবে, তাদের জন্য দূরত্বটা কম বেশি 51 কিলোমিটার। সেবক থেকে করোনেশন ব্রিজ পেরিয়ে এলে একটু বেশি, আর গাজলডোবা হয়ে এলে খানিকটা কম। তবে গাড়িতে ঘন্টা দেড়েক লেগেই যাবে। আরেকটা উপায় হলো লোকাল ট্রেন। সেক্ষেত্রে তোমরা সরাসরি ডামডিম আসতে পারো। শিলিগুড়ি স্টেশন থেকে প্রতিদিন সকাল 7টায় ছাড়ে বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস। ডামডিম ঢোকে 8:05 আর নিউ বঙ্গাইগাঁও ডিএমইউ সকাল 10:50 ছেড়ে 11:53 নাগাদ ডামডিম ঢোকে। এই অপশন দুটো সবচেয়ে কম খরচের হলেও অল্প বিস্তর লেট হতে পারে। ডামডিম স্টেশন থেকে আমাদের প্রথম রাতের আস্তানা পশ্চিম ডামডিম রিসর্ট, একদম ডামডিম চা বাগানের পাশেই। 12 একর জায়গা জুড়ে ছড়িয়ে এই রিসর্ট। 8টা কটেজ, নিরিবিলি, নির্জন, ছিমছাম। রিসর্টে ঢুকতে না ঢুকতেই চোখে পড়বে এক প্রকাণ্ড ওয়াচ টাওয়ার। দূরে দেখা যায় চেল নদী। জার্নির পর চেক ইন করে আগে রিফ্রেশ হয়ে নাও, তারপর চলে এসো ডাইনিং হলে। চলে এসছি পশ্চিম ডামডিম। এখানেই এই দুর্দান্ত একটা রিসর্ট লোকেশনটা, তো সব দেখাবো। আপাতত প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমরা জাস্ট সেটেল ইন করেই সবার আগে লাঞ্চটা করব। এই পশ্চিম ডামডিম রিসর্টের খাওয়া দাওয়া নিয়ে আগের পর্বেই আমরা ডিটেলে বলেছি, দেখিয়েছি এখানকার রুম ট্যুর আর ভাড়ার বিস্তারিত তথ্য। যারা কোনো কারণে পর্বটা মিস করে গেছো, তাদের জন্য ব্লগটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আজ বেশি ছোটাছুটি নেই। তোমরা চাইলে লাঞ্চের পরই পায়ে হেঁটে ঘুরে নিতে পারো ডামডিম চা বাগানে। এই রিসর্টের কাছেই আছে আরও কয়েকটা টি এস্টেট, যার মধ্যে বাইনগুড়ি আর কুমলাই সহজেই ঘুরে নেওয়া যায়। একটু দূরেই নিউ ক্লেঙ্কো টি গার্ডেন। তবে সবকটা ঘুরতে গেলে অন্তত 2 রাত থাকতেই হবে। আমাদের ট্যুর প্ল্যানে কিন্তু সেই সুযোগ নেই। একবার সন্ধে হয়ে গেলে এই তল্লাটে বিশেষ কিছু করার থাকে না। তাছাড়া চা বাগানের রাতে কিন্তু চিতার আনাগোনাও মাঝে সাঝেই হয়। তাই সন্ধেটা রিসর্টেই জমিয়ে আড্ডা দিয়ে তাড়াতাড়ি ডিনারটা সেরে নাও। ওয়েস্ট ডামডিমে
কিরম সকাল হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। গলায় ক্যামেরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। তো একটু নদীর ধারে যাওয়ার ইচ্ছে আছে। যে রাস্তা দিয়ে বিদিশা এগোচ্ছে ওই রাস্তাটাই সোজা চলে যায় হচ্ছে এই প্রপার্টির যে ওয়াচ টাওয়ারটা আছে তার পাশ দিয়ে নদীর ধারের দিকে। গুড মর্নিং। তৃতীয় সকালে সানরাইজের পরপরই বেরিয়ে পড়ো পায়ে হেঁটে। রিসর্ট থেকে কয়েকশো মিটার দূরেই একটা চেল রিভার ভিউ পয়েন্ট আছে। তবে তোমরা নদীর কাছে যেতে চাইলে অত হাঁটার প্রয়োজনই নেই, কয়েক কদম ফেললেই হাজির চেল নদী। সাত সকালে নদীর ধারে দিনের শুরুটা একদম অন্যরকম লাগে। যারা পাখির ছবি তুলতে ভালোবাসো, ক্যামেরায় টেলি লেন্সটা সঙ্গে নিতে একদম ভুলো না কিন্তু। মনে রেখো, আমাদের হাতে আছে বড়জোর ঘন্টা দেড়েক। তারপর রিসর্টে ফিরে ব্রেকফাস্ট আর রিফ্রেশ হয়েই চেক আউট। আজ কিন্তু বেড়ানোর ফিরিস্তিটা বেশ লম্বা। তোমরা চাইলে রিসর্ট থেকেই টোটো ডেকে নিতে পারো। প্রথমেই আমরা এগোবো ওদলাবাড়ি চৌমাথার দিকে। ডান দিকে গেলে ডামডিম মনাস্ট্রি। দূরত্বটা কম বেশি 10 কিলোমিটার। রানীচেরা টি এস্টেটের পাশ দিয়েই ছবির মতো NH-17। এই পথেই কিছুটা এগোলে ডামডিম মোড়। কিছুটা এগোতেই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পেরিয়ে একটা পাথুরে রাস্তা বাঁ দিকে বেঁকেছে। মনাস্ট্রি ঘুরে দেখতে কম করে ঘন্টাখানেক লাগবেই। ডামডিং মনাস্ট্রিতে চলে এসেছি। আসলে এটার একটা পোশাকি নাম আছে, শান্তিনিকেতন বোধি সভা, মানে বিশাল একটা নাম। নামটা সবসময় মনেও রাখতে পারি না, কিন্তু এই চত্বরটা এত সবুজ আর এত শান্তির, চিন্তা করতে পারবে না। কোনো আওয়াজ নেই। অবশ্যই তোমরা এসো। মনাস্ট্রি ঘুরেই আবার ডামডিম চৌমাথার চেনা রুট ধরে নাও। ডান দিকে বেঁকতেই ঋষি রোড। রাস্তা চলে গেছে গরুবাথান হয়ে লাভার দিকে। আমরা খুব বেশি দূর যাব না। চাকলা বস্তি পেরিয়ে একটু এগোতেই আবার রাস্তা ভাগ হয়। সোজা রাস্তা ছাড়তেই বাঁদিকে বেঁকেছে দুটো রাস্তা। আমরা ধরেছি শৈলীহাট পোস্ট অফিসের রাস্তাটা। এই রাস্তাটাই কিছুটা এগিয়ে ঢুকে পড়বে রানীচেরা চা বাগানে। কিছুটা এগোতেই ব্রিটিশদের হাতে তৈরি গলফ ক্লাব, পাশেই বিশাল গলফ কোর্স। ধার দিয়ে বয়ে যাচ্ছে নদী। বর্ষা ছাড়া বাকি সময় রিভারবেড ধরে অনেকটাই হাঁটা যায়। এরপর চাইলে থামতেই পারো রানীচেরা চা বাগানে। যেখানে ইচ্ছে দাঁড়িয়ে তুলে নাও মনের মতো সেলফি। আমি জানি না তোমরা কতজন কোনো গলফ ক্লাবে বা গলফ কোর্সে গেছো। আমার অবভিয়াসলি এর আগে বেশ কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো যে কোনো গলফ ক্লাবে বা গলফ কোর্সে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে চোখের দারুণ আরাম, ওই অত সবুজের মধ্যে থাকা। খুব আওয়াজ বা কর্কশ শব্দ এগুলো প্রায় থাকে না বললে চলে। এবং সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে একটা অদ্ভুত শান্তি। যারা গলফ খেলেন, মানে কর্পোরেট জগতের মানুষজন থেকে শুরু করে বিনোদন জগতের মানুষজন, যারা নিয়মিত গলফের আর কি পোকা বলা যেতে পারে, তারা কিন্তু সকালের বা দিনের একটা মেজার সময় গলফ কোর্সে এই জন্যও কাটান, ওই শান্তিটুকুর জন্য। তো আমরা সেরকমই একটা শান্তির জায়গায় চলে এসেছি। এটা কিন্তু RCGC বা কোনো কলকাতার গলফ ক্লাবের মতো নয়। ডুয়ার্সে ওয়েস্টার্ন ডুয়ার্স গলফ ক্লাব, ইংরেজদের হাতে তৈরি। এবং সেটা কিন্তু এই লোকেশানেই, ডামডিম থেকে খুব কাছে এটার লোকেশান। আমরা এই যে দেখতে পাচ্ছ পেছনে, দেখো আমি দেখানোর চেষ্টা করছি, ভেতরে যেহেতু ঢোকা যাচ্ছে না কারণ দরজায় তালা। এটাই কিন্তু সেই ইংরেজদের তৈরি করা গলফ ক্লাবের মেন বিল্ডিং। ভেতরে একটা লন আছে, আর সেই লনটায় একদম গলফ ক্লাবের মতো, ওই গলফ বলের মতো করে কিন্তু ওদের লোগোটা করা আছে। দুপুরে লাঞ্চ ব্রেক নেওয়ার সবচেয়ে ভালো অপশন 17 নম্বর জাতীয় সড়কের আশেপাশে যে কোনো ধাবা। জমিয়ে খাওয়া দাওয়া সেরে আবার ওদলাবাড়ি চৌমাথা। তবে এবার আর বাঁ দিক নয়, ডান দিক ঘুরে আমরা এগোচ্ছি মানাবাড়ি টি এস্টেটের দিকে। চাইলে কিছুক্ষণ তোমরা পায়ে হেঁটেই ঘুরে নিতে পারো মানাবাড়ি। তবে দুপুরই পৌঁছতে হবে ঘিস নদীর ধারে। চা বাগানের মধ্য দিয়ে রাস্তা গিয়ে পৌঁছয় হোমস্টেতে। জায়গাটা অদ্ভুত। ঘিস নদীর ধারে বিকেলের মাধুর্যই আলাদা। এরকম সানসেট তোমাদেরও মনে থেকে যাবে।
একই রকম উষ্ণতা আমরা পেয়েছিলাম বনময়ূরী ইকোস্টের আতিথেয়তায়। তোমরা তার সম্পর্কে আরও জানতে চাইলে পর্বটার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজও একই রুটিন, সন্ধ্যের আড্ডা থেকে রাতে তাড়াতাড়ি ডিনার সেরে ঘুম। আমাদের অফবিট ডুয়ার্স ট্যুর প্ল্যানের 4 নম্বর সকালটা কাটুক পাখিদের সঙ্গে। ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘিস নদীর ধারে এত রকম পাখি আসে তোমরা হয়তো কল্পনাও করতে পারবে না। যারা বার্ডিং করো তাদের আর কি চাই। এরপর জলখাবার খেয়ে আমরা রেডি হব চেক আউটের জন্য। আজও জমজমাট প্ল্যান। মানাবাড়ি থেকে অল্প দূরেই পাথরছোড়া টি এস্টেট। তবে 150 বছরের বেশি পুরনো এই চা বাগান ডুয়ার্সের যে কোনো জনপদের থেকে অনেকটা ফাঁকা, অনেক নির্জন। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ, আর দিগন্তে উঁকি মারছে কালিম্পংয়ের পাহাড়ের রেঞ্জ। মাঝে ইতিউতি কিছু লোকালয়, কাছেই একটা গ্রামও আছে। আরেকটা ফুটবল গ্রাউন্ড। ঢিল ছোড়া দূরত্বে পাশাপাশি অবস্থান এক বৌদ্ধ মঠ আর একটা শিব মন্দিরের। দুটোই তোমরা অবশ্যই ঘুরে নাও, শুধু টাইমিংটা একটু মাথায় রেখো, কারণ এই তল্লাটে কিন্তু সেভাবে কোনো রেস্তোরাঁ পাবে না, তাই লাঞ্চটা একদম পরের আস্তানায় পৌঁছে। তো এই জায়গাটাতে কিন্তু এমনিতে আজ রবিবার বলে এতক্ষণ খোলা আছে, এখন বাজে দুপুর 1:35। তো এটা রবিবার দুপুর 1:30 পর্যন্ত খোলা থাকে সকাল থেকে। অন্যান্য দিন যেহেতু ওয়ার্কিং ডে, সেই দিনগুলোতে কিন্তু ভোর 4টেয় খোলে, সকাল 8টায় বন্ধ হয়ে যায়, আবার সন্ধ্যে 5:30টার পরে খোলে, বিকেল 5:30টার পর, এবং প্রায় রাত 9টা অবধি খোলা থাকে। ফলে এখানে এসে এই জায়গাটা কিন্তু অবশ্যই এসো। আমি অনেক বড় বড় মনাস্ট্রি এর আগে দেখেছি, কিন্তু ছোট্ট সত্যিকারের এতখানি শান্তি মানে এইরকম একটা জায়গায় পাওয়া যাবে এটা আমার কিন্তু আশা ছিল না। আমাদের এবারের ট্যুর প্ল্যানে আমাদের শেষ আস্তানা তুরিবাড়িতে। আমরা ছিলাম তুরিবাড়ি লেজার পয়েন্টে। বেশ একটা ব্রিটিশ বাংলোর অনুকরণে পুরো বন্দোবস্ত, বিশাল জায়গা জুড়ে। বিলাসবহুল রিসর্ট, যেমন অ্যাম্বিয়েন্স তেমনই খাওয়া দাওয়া। যারা একটু আলসে চাইলে দিন 3 জন্য বডি ফেলে দিতে পারো। আরও বিশদে জানতে চাইলে রেফারেন্স হিসেবে আমাদের ব্লগটা দেখে নাও, যোগাযোগের নাম্বারও ওখানেই পেয়ে যাবে। আজ আর লাঞ্চের পর বিশেষ ঘোরাঘুরি নেই, অবশ্য শুধু রিসর্টটা ঘুরে দেখতেই কম সময় লাগবে না। আর যাদের আউটডোর অ্যাক্টিভিটি চাই তারা চাইলে বিকেল বিকেল একটু ব্যাডমিন্টন খেলে নিতে পারো। ব্যাডমিন্টন র্যাকেট, শাটল কক সব ওনারা রেডি রেখে দিয়েছে। তোমরা শুধু আসবে এখানে, তারপর সিঙ্গলস ডাবলস যা ইচ্ছে নেমে পড়বে। এখানে সারাদিনই পাশের চা বাগান থেকে কানে আসবে ময়ূরের ডাক, সন্ধ্যের পর ঝিঁঝি আর নাম না জানা নিশাচর পাখিদের ডাক। সঙ্গে একটা গল্পের বই থাকলে কিন্তু বেশ জমে যাবে। তুরিবাড়ির সকাল সবসময় অন্যরকম হয়। ব্যালকনি থেকে যে ডুয়ার্সকে তোমরা আবিষ্কার করবে তা শুধু ক্যালেন্ডারেই দেখা যায়। হাতে সময় নিয়ে বেড়াতে এলে অনেকেই তুরিবাড়ি থেকে ঘুরে নিতে পারে কাঠামবাড়ি ফরেস্ট, লাটাগুড়ি, মূর্তি বা গরুমারা। এমনকি সকালে রওনা দিয়ে জঙ্গল সাফারি করেও বিকেলে ফিরে আসতে পারো। 7 পয়েন্ট সাইট সিইংও একদিন হাতে থাকলেই করা সম্ভব। চালসা হয়ে সামসিং সুনতালি খোলা কিংবা ঝালং বিন্দু পারেন, কোনটাই বেশি দূরে নয়। যারা ডুয়ার্সের সঙ্গে পাহাড় চাও তাদের জন্য থাকছে লুংসেল ঝান্ডি। আমরা অবশ্য আজ ট্যুরের 5 নম্বর সকালটা একটু অন্যভাবে প্ল্যান করেছি। রিসর্টে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ব চা বাগান ঘুরতে। খুব কাছেই রয়েছে লেতি ফরেস্ট। জায়গাটা কিন্তু হাতিদের আনাগোনার করিডোর। বলতে পারো চলে এসেছি ডুয়ার্সের এখনো পর্যন্ত আমার কাছে সব থেকে থ্রিলিং একটা জায়গায়। একদম এক্সটেন্ডেড রিভার বেড, সেখানেই নামিয়ে দিয়েছি গাড়িটা। আগে তোমাদের জায়গাটা দেখাই, তারপর সব কথা বলছি। এই রাস্তা দিয়ে, কার্যত রাস্তা নেই, একদম মানে ওই ট্র্যাক ফলো করে করে হয়তো আগে কোনো গাড়ি এসছিল,
সেভাবেই আমরা চলে এসেছি। এই পুরোটা যে মানে যেখানে দূরে গাছগুলো দেখতে পাচ্ছ, এই পুরো পাথুরে রুক্ষ জায়গাটা, এটা কিন্তু পুরোটাই রিভার বেড। মানে বর্ষাকালে নদী যখন জল বেড়ে যায় তখন এত অবধি জল চলে আসে। আমার পেছনে পুরোটাই পাহাড় এবং জঙ্গল। এই জঙ্গলটাকে বলা হয় লেতি ফরেস্ট, আর এই লেইতি ফরেস্টের নামেই এই নদীর নাম হয়েছে। কিন্তু এই জায়গাটায় আমাদের আসার মূল কারণ হচ্ছে এটা কিন্তু পিওর এলিফ্যান্ট করিডোর। পুরোটা ঘুরতে ঘুরতেই অনেকটা সময় কেটে যাবে, তবে দুপুরে লাঞ্চের জন্য রিসর্টেই ফিরতে হবে। মধ্যাহ্নভোজ সেরে গাড়িতে লাগেজ তুলে ফেরার পালা। তবে তার আগেও আমরা বার দুয়েক থামবো। প্রথমে ওদলাবাড়ি চার মাথার মোড় থেকে ডান দিকে ঘুরে এই রাস্তাটাই সোজা চলে যায় সেবকের দিকে। তবে আমরা থামবো ঘিস নদীর ব্রিজ পেরিয়ে ওদলাবাড়ি ভিউ পয়েন্টে। এখানে কিছুটা সময় কাটিয়ে নিউ জলপাইগুড়ি ফেরার পালা। তবে এক্ষেত্রে হাতে দুটো অপশান। দূরত্বটা মোটামুটি একই, 52-53 কিলোমিটার। গাজলডোবা ঘুরে গেলে তোমরা দারুণ একটা সূর্যাস্ত দেখতে পাবে গাজলডোবা ভিউ পয়েন্ট থেকে। আর যদি ওদলাবাড়ি থেকে সোজা সেবকের রুট ধরো তাহলে কিছুটা সময় থামতে পারো করোনেশন ব্রিজে। ছবি তোলার পাশাপাশি বিকেলের ম্যাগি বা গরম চায়ের ব্রেকটা জমে যাবে। ফেরার জন্য হাতে প্রচুর অপশন। কাঞ্চনকন্যা ছাড়ে সন্ধে 6টায়, পরদিন সকাল 8:20 শিয়ালদা। আর দার্জিলিং মেল, সরাইঘাট এক্সপ্রেস আর পদাতিক এক্সপ্রেস ছাড়ে সন্ধে 7:30 থেকে 8:30-র মধ্যে। নিউ জলপাইগুড়ি থেকে এই 3টে ট্রেনই পরদিন ভোর ভোর পৌঁছে দেবে চেনা শহরে। গাড়ির খরচ যতটা সম্ভব কমানোর জন্য ইচ্ছে করেই আমরা কোনো গাড়ি ভাড়া করার কথা বলিনি। আমরা নিজেরা গাড়িতে রোড ট্রিপ করি বলে সেই সব বিস্তারিত বিবরণ তোমাদের আগের পর্বগুলোতেই দিয়েছি। সঙ্গে ছিল থাকার খরচের সব তথ্য, তাই রিপিট করে সময় নষ্ট করছি না। প্ল্যান না করেও বলতে গেলে সারা বছরই ডুয়ার্স আসা যায়। তোমরাও যদি আমাদের মতো বসন্তের ডুয়ার্স দেখতে চাও তাহলে ফেব্রুয়ারি মার্চে আসতে পারো, তবে এপ্রিল মে মাসে না আসাই ভালো। ইদানিং ডুয়ার্সেও প্রচণ্ড গরম পড়ে, পাল্লা দিয়ে বেশি থাকে আর্দ্রতা। জুনে বর্ষা নামার পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত এলে আরও সবুজ ডুয়ার্সকে দেখতে পাবে। তবে মাথায় রেখো, ওই সময় কিন্তু সব জঙ্গলে সাফারি বন্ধ থাকে। অক্টোবর নভেম্বরে নদীতে জল আর ঝকঝকে চা বাগান দুটোই একসঙ্গে পাবে। আর ডিসেম্বর জানুয়ারিতে দেখতে পাবে পাতা ঝরা শুকনো ডুয়ার্স। পশ্চিম ডুয়ার্স ভ্রমণ ছোট্ট সফর, তবে ঝটিকা সফর কিন্তু নয়। আমার কিন্তু ঘুরে মনে হয়েছে যে তোমরা এই ধরনের ট্রিপ প্ল্যান করতে চাইলে খুব রিল্যাক্সড ওয়েতেই ঘুরতে পারবে। কেমন লাগলো আজকের ট্যুর প্ল্যানটা? এতক্ষণ পর্যন্ত যখন দেখছো ভালো লেগেছে নিশ্চয়ই, তাহলে অবশ্যই একটা লাইক করো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখো। ইউটিউব স্ক্রল করতে করতে তুমি কি বাই চান্স এই চ্যানেলটা খুঁজে পেয়েছো? যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর অবশ্যই তোমার পরিচিত সবাইকে বলো রেকর্ডিং মোড ট্রাভেল দেখতে। একই সঙ্গে আমাদের পেজ রেকর্ডিং মোড ফলো করে নিও ইনস্টাগ্রামে আর ফেসবুকেও। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন গল্পে। thank you